আসসালামু আলাইকুম, স্বাগতম ইনসাইড টিভি সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। এবার ইরান আমেরিকার যুদ্ধ রুখতে তৎপর উপসাগরীয় অঞ্চলের 4 দেশ। সেনাদের জীবন কোরবানি দিচ্ছে ইউক্রেন, রুশ সেনাপ্রধান। নতুন ইলেকট্রনিক যুদ্ধ, ইরানের প্রযুক্তির কাছে পরাস্ত মাস্কের স্টারলিংক। সৌদির বড় ধাক্কা, ইরানে হামলার আকাশপথ বন্ধ, চাপে ইসরায়েল ও আমেরিকা। রাশিয়ার $500 ড্রোনের বিরুদ্ধে অসহায় কোটি ডলারের আব্রামস ট্যাঙ্ক। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ইনসাইড টিভি সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। শুরুতেই যে বড় খবরটি আমাদের নজরে আসছে তা হল মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তাল পরিস্থিতিতে ইরান এবং আমেরিকার মধ্যে সম্ভাব্য একটি বড় যুদ্ধ রুখতে উপসাগরীয় অঞ্চলের 4টি দেশ এখন দারুণভাবে সক্রিয় হয়ে উঠেছে। কাতার, কুয়েত, ওমান এবং সংযুক্ত আরব আমিরাত, এই 4টি দেশ মূলত এখন মধ্যস্থতাকারীর ভূমিকায় অবতীর্ণ হয়েছে এবং তারা পর্দার আড়ালে ব্যাপক কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে। এই দেশগুলোর রাষ্ট্রপ্রধানরা মনে করছেন যে যদি কোনোভাবে ইরান এবং আমেরিকার মধ্যে সরাসরি সংঘাত শুরু হয়ে যায়, তবে পুরো অঞ্চলের অর্থনীতি এবং নিরাপত্তা ব্যবস্থা তাসের ঘরের মতো ভেঙে পড়বে। আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে গত কয়েকদিনে এই দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা বারবার ওয়াশিংটন এবং তেহরানের সাথে যোগাযোগ করছেন, কারণ তারা জানেন যে যুদ্ধের আগুন একবার ছড়িয়ে পড়লে তা নিয়ন্ত্রণ করা কারও পক্ষেই সম্ভব হবে না। এখানে একটি বিষয় আপনাদের পরিষ্কার করে বলা দরকার যে এই 4টি দেশের সাথে আমেরিকার যেমন বাণিজ্যিক ও প্রতিরক্ষা সম্পর্ক রয়েছে, ঠিক তেমনি ইরানের সাথেও তাদের এক ধরনের ভৌগোলিক ও কৌশলগত যোগাযোগ বজায় রাখতে হয়। কাতার অনেক আগে থেকেই ইরান ও আমেরিকার মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করে আসছে এবং এবারও তারা তাদের সেই পুরনো অভিজ্ঞতা কাজে লাগাচ্ছে। কুয়েত এবং ওমান বরাবরই এই অঞ্চলে নিরপেক্ষ অবস্থান বজায় রাখতে পছন্দ করে এবং তারা বিশ্বাস করে যে আলোচনার টেবিলেই সব সমস্যার সমাধান সম্ভব। অন্যদিকে সংযুক্ত আরব আমিরাত তাদের বিশাল অর্থনৈতিক সাম্রাজ্য এবং পর্যটন শিল্পকে সুরক্ষিত রাখতে এই যুদ্ধের চরম বিরোধী। এই দেশগুলো আমেরিকাকে বোঝানোর চেষ্টা করছে যে ইরানের ওপর সরাসরি সামরিক হামলা চালালে তা পুরো উপসাগরীয় অঞ্চলের তেলের সরবরাহকে স্থবির করে দিতে পারে, যা বিশ্ববাজারে তেলের দামকে আকাশচুম্বী করে তুলবে। আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তারা কি মনে করেন, এই দেশগুলো কি পারবে বড় কোনো যুদ্ধ থামাতে? আপনাদের মতামত আমাদের কমেন্ট করে জানাতে পারেন, আর আমাদের কাজগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ এই জটিল ভূরাজনীতিতে প্রতিটি পদক্ষেপই এখন খুবই গুরুত্বপূর্ণ এবং আমরা নিয়মিত আপনাদের এই আপডেটগুলো পৌঁছে দিচ্ছি। মধ্যপ্রাচ্যের শান্তি এখন সুতোর উপর ঝুলে আছে এবং এই 4 দেশের প্রচেষ্টা সফল হবে কিনা তা সময় বলবে, তবে তাদের এই উদ্যোগকে বিশ্ব নেতারা বেশ ইতিবাচক হিসেবেই দেখছেন। এরপর আমরা নজর দেব রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধের দিকে, যেখানে রুশ সেনাপ্রধান এক চাঞ্চল্যকর এবং বিতর্কিত দাবি করেছেন। তিনি বলছেন যে ইউক্রেনের বর্তমান নেতৃত্ব তাদের সাধারণ সেনাদের জীবন এক ধরনের ত্যাগের বা কোরবানির মুখে ঠেলে দিচ্ছে, যা কৌশলগতভাবে কোনো কাজে আসছে না। রুশ সেনাপ্রধানের মতে রণক্ষেত্রে ইউক্রেনীয় বাহিনীর এমন কিছু সিদ্ধান্ত নেওয়া হচ্ছে যা মূলত পশ্চিমাদের খুশি করার জন্য, এবং এতে সেনাদের জীবনের কোনো তোয়াক্কা করা হচ্ছে না। এই দাবিটি এমন এক সময়ে এলো যখন উভয় পক্ষই সম্মুখযুদ্ধে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছে। তবে ইউক্রেন এই দাবিকে প্রত্যাখ্যান করে বলেছে যে তারা তাদের প্রতিটি নাগরিক এবং সেনার জীবনের মূল্য বোঝে এবং তারা কেবল তাদের মাতৃভূমি রক্ষায় লড়াই করছে। রুশ সেনাপ্রধান আরও উল্লেখ করেছেন যে পশ্চিমা বিশ্ব থেকে আসা আধুনিক অস্ত্রশস্ত্র পরিচালনা করতে গিয়ে ইউক্রেনীয় সেনারা যথেষ্ট প্রশিক্ষণ ছাড়াই মাঠে নেমে পড়ছে, যা তাদের মৃত্যুর ঝুঁকি আরও বাড়িয়ে দিচ্ছে। এখানে আমাদের নিরপেক্ষভাবে বিষয়টি বিশ্লেষণ করতে হবে, কারণ যুদ্ধের ময়দানে মনস্তাত্ত্বিক লড়াই বা প্রোপাগান্ডা একটি বড় অংশ। রাশিয়া হয়তো এই ধরনের কথা বলে ইউক্রেনের সেনাদের মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা করছে, অন্যদিকে ইউক্রেন চেষ্টা করছে তাদের প্রতিরোধ ব্যবস্থা আরও শক্তিশালী করতে। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন যে যুদ্ধের এই পর্যায়ে এসে দুপক্ষই এখন ক্লান্ত, তবে কেউ পিছু হটতে রাজি নয়। রুশ সেনাপ্রধানের এই বক্তব্যকে অনেকেই কেবল একটি রাজনৈতিক চাল হিসেবে দেখছেন, আবার অনেকেই মনে করছেন যে ফ্রন্টলাইনে আসলেই ইউক্রেনীয় সেনাদের উপর প্রবল চাপ সৃষ্টি করা হচ্ছে। আপনারা যদি যুদ্ধের এই পরিস্থিতি নিয়ে আরও বিস্তারিত জানতে চান, তবে আমাদের ভিডিওতে একটি লাইক দিয়ে সাথে থাকুন। এই ধরনের সেন্সিটিভ ইস্যুতে সঠিক তথ্য পাওয়া অনেক সময় কঠিন হয়ে দাঁড়ায়, তবে আমরা চেষ্টা করছি নিরপেক্ষ উৎস থেকে তথ্য সংগ্রহ করে আপনাদের সামনে তুলে ধরতে।
ইউক্রেন রাশিয়ার এই দীর্ঘস্থায়ী লড়াই কেবল ওই অঞ্চলের জন্য নয়, বরং পুরো বিশ্বের অর্থনীতির ওপর একটি বড় প্রভাব ফেলছে এবং রুশ সেনাপ্রধানের এই দাবি যুদ্ধের তীব্রতাকে আরও উস্কে দিতে পারে বলে ধারণা করা হচ্ছে। প্রযুক্তির দুনিয়ায় এখন এক নতুন ধরনের যুদ্ধের কথা শোনা যাচ্ছে, যা মূলত সিগন্যাল বা ইলেকট্রনিক যুদ্ধ নামে পরিচিত। ইরান দাবি করছে যে তাদের তৈরি করা অত্যাধুনিক ইলেকট্রনিক জ্যামিং প্রযুক্তির কাছে বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি ইলন মাস্কের স্টারলিংক স্যাটেলাইট সিস্টেম পরাস্ত হতে শুরু করেছে। আপনারা জানেন যে স্টারলিংক বর্তমান বিশ্বে স্যাটেলাইট ইন্টারনেটের একটি বিশাল বিপ্লব ঘটিয়েছে এবং যুদ্ধের ময়দানে বা দুর্গম এলাকায় যোগাযোগ রক্ষার জন্য এটি অত্যন্ত কার্যকর। ইউক্রেন যুদ্ধেও স্টারলিংক একটি বড় ভূমিকা পালন করেছে, কিন্তু ইরানের প্রযুক্তিবিদরা দাবি করছেন তারা এমন এক ধরনের সিস্টেম তৈরি করেছেন যা স্টারলিংকের সিগন্যালকে বাধাগ্রস্ত করতে পারে এবং ক্ষেত্রবিশেষে তা অকেজো করে দিতে পারে। এটি যদি সত্যি হয় তবে তা হবে প্রযুক্তির লড়াইয়ে এক বিরাট মাইল ফলক, কারণ এতদিন ধারণা করা হতো যে স্টারলিংকের মতো হাইটেক সিস্টেমকে টেক্কা দেওয়া সাধারণ কোনো দেশের পক্ষে সম্ভব নয়। ইরান বলছে তাদের এই প্রযুক্তির মাধ্যমে তারা যে কোনো ধরনের ভিনদেশি ইন্টারভেনশন বা আকাশপথে ড্রোন পরিচালনার যে সিগন্যাল ব্যবস্থা আছে তাকে পুরোপুরি নিয়ন্ত্রণ করতে সক্ষম। আপনারা হয়তো জানেন যে ইরান গত কয়েক দশকে তাদের প্রতিরক্ষা ব্যবস্থায় ড্রোন এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ারের উপর প্রচুর বিনিয়োগ করেছে এবং এই নতুন দাবি তাদের সেই সক্ষমতারই বহিঃপ্রকাশ। এই বিষয়টি ইলন মাস্কের কোম্পানি স্পেস এক্সের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, কারণ তাদের ব্যবসার মূল ভিত্তি হল নিরবিচ্ছিন্ন কানেক্টিভিটি। যদি ইরান বা অন্য কোনো দেশ এই ধরনের প্রযুক্তি সফলভাবে ব্যবহার করতে পারে, তবে ভবিষ্যতের যুদ্ধগুলো আর কেবল গোলাবারুদে সীমাবদ্ধ থাকবে না, বরং তা হয়ে উঠবে পুরোপুরি ডিজিটাল এবং ইলেকট্রনিক। এই প্রযুক্তিগত প্রতিযোগিতা নিয়ে আপনাদের কি মনে হয়? প্রযুক্তির এই লড়াই কি আগামী দিনে যুদ্ধের মোড় ঘুরিয়ে দেবে? আমাদের কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত দিন। আমরা জানি আপনারা প্রযুক্তির এই আপডেটগুলো পছন্দ করেন, তাই নিয়মিত এই ধরনের খবর পেতে বেল আইকনটি চেপে রাখুন। স্টারলিংকের মতো একটি গ্লোবাল সিস্টেমকে চ্যালেঞ্জ জানানো ইরানের জন্য যেমন সাহসের বিষয়, ঠিক তেমনি এটি বিশ্বের বড় বড় শক্তিগুলোর জন্য একটি সতর্ক সংকেত। মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এখন সৌদি আরবের একটি বড় সিদ্ধান্ত ইসরায়েল এবং আমেরিকার জন্য চরম অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। নির্ভরযোগ্য সূত্রের বরাতে জানা যাচ্ছে যে সৌদি আরব সাফ জানিয়ে দিয়েছে তারা ইরানের ওপর কোনো হামলার জন্য তাদের আকাশপথ ব্যবহার করতে দেবে না। এটি একটি বিরাট ধাক্কা, কারণ ইরানের ভৌগোলিক অবস্থানের কারণে কোনো বিমান হামলা চালাতে গেলে সৌদি আরবের আকাশপথ ব্যবহার করা কৌশলগতভাবে অনেক সুবিধাজনক। সৌদি আরবের এই সিদ্ধান্তের ফলে আমেরিকা এবং ইসরায়েল এখন চরম চাপে পড়েছে, কারণ তাদের হামলার পরিকল্পনা এখন নতুন করে সাজাতে হবে, যা অনেকটা সময় সাপেক্ষ এবং কঠিন। সৌদি আরব কেন এমন সিদ্ধান্ত নিল তা বিশ্লেষণ করলে দেখা যায় যে তারা এখন ইরানের সাথে তাদের পুরনো শত্রুতা ভুলে গিয়ে একটি বন্ধুত্বপূর্ণ বা অন্তত সহাবস্থানমূলক সম্পর্ক তৈরি করতে চাইছে। চীনের মধ্যস্থতায় গত বছর সৌদি এবং ইরানের মধ্যে যে কূটনীতিক সম্পর্ক পুনঃস্থাপিত হয়েছে তার ফলশ্রুতিতেই এই পরিবর্তন বলে মনে করা হচ্ছে। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এখন তার দেশকে ভিশন 2030-এর দিকে নিয়ে যেতে চান এবং তিনি ভালো করেই জানেন যে কোনো আঞ্চলিক যুদ্ধ তাদের এই বিশাল অর্থনৈতিক পরিকল্পনাকে ধূলিসাৎ করে দিতে পারে। ফলে তারা আর আমেরিকার অন্ধ অনুসারী হয়ে কোনো যুদ্ধে জড়াতে চাচ্ছে না। এই সিদ্ধান্তের ফলে ইসরায়েলের জন্য ইরানকে মোকাবিলা করা এখন আরও চ্যালেঞ্জিং হয়ে পড়ল, কারণ তারা এখন অনেকটা একা হয়ে পড়ছে। পশ্চিমা বিশ্বের শক্তিগুলোও এখন বুঝতে পারছে যে মধ্যপ্রাচ্যের দেশগুলো এখন নিজেদের স্বার্থ আগে দেখছে এবং তারা আর বাইরের দেশের ইশারায় নাচতে রাজি নয়। এই ঘটনাটি ভূরাজনীতিতে এক নতুন মেরুকরণের জন্ম দিচ্ছে, যেখানে আরব দেশগুলো একজোট হয়ে নিজেদের অঞ্চলের শান্তি রক্ষার চেষ্টা করছে। আপনাদের কি মনে হয়, সৌদি আরবের এই সিদ্ধান্ত কি সঠিক? তারা কি পারবে আমেরিকার চাপ উপেক্ষা করে এই অবস্থানে অটল থাকতে? আমাদের এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে তারাও এই গুরুত্বপূর্ণ খবরটি জানতে পারে। এই ধরনের সাহসী সিদ্ধান্ত সত্যিই প্রশংসার দাবি রাখে, কারণ এটি কেবল তাদের দেশের জন্য নয়, বরং পুরো অঞ্চলের নিরাপত্তার জন্য জরুরি। আমাদের আজকের সর্বশেষ এবং সম্ভবত সবচেয়ে অবাক করা খবরটি হল যুদ্ধের ময়দানে সস্তা ড্রোনের কাছে হার মানছে কোটি কোটি ডলারের সম্পদ। আপনারা জেনে অবাক হবেন যে মাত্র $500 মূল্যের সাধারণ রুশ ড্রোনের আঘাতে আমেরিকার তৈরি কোটি ডলার মূল্যের অ্যাব্রামস ট্যাঙ্ক কুপোকাত হয়ে যাচ্ছে। এটি আধুনিক যুদ্ধের এক অদ্ভুত এবং কঠিন বাস্তবতাকে তুলে ধরেছে।
একসময় মনে করা হতো যে বিশাল বড় বড় ট্যাঙ্ক এবং ভারী অস্ত্রশস্ত্রই যুদ্ধের জয়-পরাজয় নির্ধারণ করে, কিন্তু ড্রোনের ব্যবহার সেই ধারণা পুরোপুরি পাল্টে দিয়েছে। রাশিয়ার সেনারা এখন ছোট ছোট এফপিভি বা ফার্স্ট পারসন ভিউ ড্রোন ব্যবহার করে সরাসরি অ্যাব্রামস ট্যাঙ্কের সবচেয়ে দুর্বল অংশগুলোতে আঘাত হানছে। একটি ট্যাঙ্কের সুরক্ষার জন্য যে কোটি কোটি ডলার খরচ করা হয়েছে তা মাত্র $500 একটি বিস্ফোরকবাহী ড্রোনের কাছে অসহায় হয়ে পড়ছে। এর ফলে রণক্ষেত্রে অস্ত্রের যে কস্ট এফেক্টিভনেস বা ব্যয়ের বিষয়টি আছে তা নিয়ে নতুন করে ভাবতে বাধ্য হচ্ছে সামরিক বিশ্লেষকরা। কেন আমেরিকা এবং পশ্চিমারা এই সস্তা ড্রোনের মোকাবেলা করতে পারছে না তা নিয়ে এখন পেন্টাগনেও আলোচনা হচ্ছে। ড্রোনগুলো আকারে ছোট এবং খুব দ্রুত গতিতে চলতে পারে, যার ফলে রাডারে তাকে শনাক্ত করা বেশ কঠিন হয়ে পড়ে। একবার যদি কোনো ড্রোন ট্যাঙ্কের উপর আছড়ে পড়ে তবে তার ভেতরে থাকা সেনাসহ পুরো ট্যাঙ্কটি ধ্বংস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে 100 ভাগ। এই প্রযুক্তিগত অসামঞ্জস্যতা রাশিয়ার জন্য একটি বড় সুযোগ তৈরি করেছে, যা তারা ইউক্রেনের রণক্ষেত্রে বেশ সফলভাবে ব্যবহার করছে। এটি কেবল ট্যাঙ্কের ক্ষেত্রে নয়, বরং জাহাজ এবং অন্যান্য বড় সামরিক যানের ক্ষেত্রেও একই সত্য হয়ে দাঁড়িয়েছে। আপনারা যারা প্রতিরক্ষা প্রযুক্তি নিয়ে আগ্রহী তারা এই বিষয়টি নিয়ে কি ভাবছেন? বিশাল আকৃতির ট্যাঙ্ক কি তবে তার গুরুত্ব হারাতে চলেছে? আমাদের কমেন্ট করে জানান। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আজকের এই সংবাদ বিশ্লেষণ যদি আপনাদের ভালো লেগে থাকে তবে ভিডিওটি লাইক দিন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন, যাতে কোনো আপডেট মিস না হয়। সুস্থ থাকুন, ভালো থাকুন এবং পরবর্তী ভিডিওর জন্য আমাদের সাথেই থাকুন।